জি 24 ঘন্টায় 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজকে আমার আপনার কথা নিয়ে আমরা আলোচনা করব। আমার কথাই বলি, সদ্য আমি মেডিক্লেমের প্রিমিয়াম দিলাম, অন্তত বেশ কয়েক হাজার টাকা সেই প্রিমিয়াম বেড়ে গিয়েছে। মেডিক্লেমের প্রিমিয়াম বেড়েছে, এলআইসির প্রিমিয়াম বেড়েছে, যারা হোম লোন আছে, যাদেরকে পার্সোনাল লোন আছে, কার লোন আছে, প্রত্যেকের ইন্টারেস্ট বেড়েছে। বাজারে যাবেন সেখানেও চড়া খরচ, আমাদের খরচ বাড়তেই থাকছে কিন্তু মাইনে বাড়ছে না। এই অবস্থায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে বাংলায় আর্থিক অবস্থা ক্রমশ তলানিতে, আর তৃণমূল বলছে অন্যান্য অনেক রাজ্যের থেকে এই বাংলার অবস্থা ভালো। সত্যি কি ভালো সেটাই খুঁজে দেখবো আজ। প্রশ্ন বেড়েই চলেছে, খরচ, মধ্যবিত্ত বাঙালির খরচ বেড়ে চলেছে রোজ, বিভিন্ন জায়গায় মাইনে বাড়ছে না, খরচ বাড়ছে। হাঁসফাঁস দশা, রীতিমতো হাঁসফাঁস দশা আম বাঙালির। এবং অন্য রাজ্যের তুলনায় যদি তুলনামূলক কথা বলি, তাহলে কি স্বস্তি, কিছুটা হলেও স্বস্তি আম বাঙালির অন্য রাজ্যের তুলনায়? সেই বিষয়টা আমরা খতিয়ে দেখতে চাইবো। এবং এই নিয়ে জোর ব্যাটিং শুরু করেছে তৃণমূল, যদিও এই সরকারের আমলে রাজ্যের অর্থনীতি একেবারে তলানিতে, সেই দাবি করছে বিরোধীদের। এই নিয়ে আজকে আলোচনা 5 কাহনে। আর এই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে কংগ্রেসের শক্তি মৈত্র রয়েছেন, আমাদের সঙ্গে বিজেপির জ্যোতি চ্যাটার্জি থাকবেন, আমাদের সঙ্গে তৃণমূলের প্রদীপ্ত মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, এবং অর্থনীতিবিদ সৈকত সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। এবং এই নিয়ে আজকে আলোচনা করব এবং প্রত্যেকের কাছ থেকেই আমরা জানতে চাইব যে দাবি করা হচ্ছে একেবারে খুব সামনে থেকে, যেখানে বাংলার অর্থনীতি, সেই বাংলার অর্থনীতি নিয়ে প্রশ্ন উঠছে, সেই বাংলার অর্থনীতি যেখানে প্রশ্ন উঠছে, এই বাংলার অর্থনীতি ঠিক কোন জায়গায় রয়েছে। এবং তৃণমূল ও কংগ্রেসের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে বাংলার অর্থনীতি তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের থেকে ভালো, সেটা কতটা সত্যি। আমি কুণাল ঘোষের বক্তব্য শুরুতে শোনাবো, কি বলেছেন তিনি। পশ্চিমবঙ্গ অনেক ভালো আছে, সেটা তুলনামূলক তথ্য যা পাওয়া গেছে তাতে সামনে চলে এসছে। যদি দেখেন তাহলে বিজেপি শাসিত, প্রথম কথা এই যে মূল্যবৃদ্ধি, খুচরো বাজারে যেগুলো মূল্যবৃদ্ধি, তাতে এপ্রিল থেকে সেপ্টেম্বর 2024 জাতীয় গড় হচ্ছে 4.6%, ন্যাশনাল অ্যাভারেজ 4.6%, ওড়িশা 6%-এর উপর, বিহার 6%-এর উপর, উত্তরপ্রদেশ 5.4%, মণিপুর 5.4%, আর পশ্চিমবঙ্গ 3.7%। অর্থাৎ পশ্চিমবঙ্গে আর্থিক পরিস্থিতি সারা দেশের থেকে ভালো, জাতীয় গড়ের থেকে ভালো। পশ্চিমবঙ্গে যেভাবে অর্থনীতিকে এই জাতীয় অর্থনৈতিক নীতির বিপর্যয়ের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আগলে রেখেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পারফরমেন্স বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে অনেক ভালো। আর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলছেন পাল্টা, শুনবো। বেঙ্গলে যদি একটা ইন্ডাস্ট্রি থাকবে তাহলে কেন এখান থেকে ছেড়ে বাইরে কাজ করতে যাচ্ছে? বেঙ্গল মিন্স সন্ত্রাস, বেঙ্গল মিন্স মহিলাদের ওপর অত্যাচার, বেঙ্গল মিন্স এখন হয়ে গেছে সবচেয়ে বিপজ্জনক রাজ্য, যার মধ্যে মহিলাদের এত রেপ, এত মহিলাদের মহিলা ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং হয়। আর বিজনেসের কথা বলছে, মানে নানা রকমের বিজনেস আছে, বোম বন্দুকের বিজনেস আছে, অস্ত্রের বিজনেস আছে, বিভিন্ন ধরনের বিজনেস বেঙ্গলে চলছে। আর এবং কোটি কোটি টাকা খরচ করে বাণিজ্য সম্মেলন করা হয় এবং সেখানে শুধু টাকা খরচাই করা হয়, দেখানো হয় তার এন্ড রেজাল্ট জিরো আছে। আমি একটু শুরুতে শক্তিদার কাছে আসবো। শক্তিদা, এই যে বলা হচ্ছে একদম কাজ নেই, বাংলা থেকে সব বেরিয়ে যাচ্ছে ভিন রাজ্যে, নিঃসন্দেহে বাংলা থেকে প্রচুর মানুষ তারা বাইরে কাজ করতে যান,
তারা অন্যান্য রাজ্যে আছেন, কিন্তু শক্তিদা এটাও তো ঠিক, বাংলাতেও প্রচুর মানুষ তারা কাজ করতে আসছেন। বাংলাতে এই তুমি যদি সেক্টর 5-এর আশেপাশে যাও, সেখানে প্রচুর ভিন রাজ্যে রয়েছে, সাউথ ইন্ডিয়া থেকে, সেখান থেকে দক্ষিণ ভারত থেকে প্রচুর মানুষ এখানে কাজ করতে এসছেন। সব্যসাচী, আলোচনাটা তুমি যে প্রশ্নটা আমাকে করলে প্রথমেই, যে বাংলাতে প্রচুর আসছে এবং তুমি দেখালে যে আমাদের সল্টলেকে প্রচুর সাউথ ইন্ডিয়ার থেকে বা ব্যাঙ্গালোর থেকে আসছে। একটা কথা তোমার জানা দরকার, যদি এইটা এই ব্যাঙ্গালোর সাউথ ইন্ডিয়ার চেয়েও এই যে জায়গায় তুমি দেখাচ্ছ 10% লোক আসছে, 100% লোক সেখানেই আসতো। এইটাই আইসিটি সেক্টর হতো, এইটাই আইটি হাব হতো। কাজ করতে কি আসছে? কাজ করতে আইটি সেক্টরের মানুষরা আসছে, ছেলে মেয়েরা আসছে। ইন্ডাস্ট্রি আছে, মানে হেভি ইন্ডাস্ট্রির কথা। হেভি ইন্ডাস্ট্রি কোথায়? তুমি আমাকে একটা দেখাও। কুণাল বাবু বললেন যে এই জিডিপি হার, এই আমাদের অর্থনৈতিক এই ট্যাক্স দিতে হয় 3.7%, উড়িষ্যায় বেশি বা বিভিন্ন রাজ্যে বেশি, জাতীয় স্তর থেকে আমরা কম। এটা কোনো কথা নয়। কথাটা হচ্ছে আমার রাজ্যে হেভি ইন্ডাস্ট্রি কি আছে একটা বলো, একটা দেখাও। গত 10-12 বছরে আমাদের রাজ্যে একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে এমপ্লয়মেন্ট জেনারেট না করলে, ইন্ডাস্ট্রি না করলে, জমি অধিগ্রহণ করে যদি বড় শিল্প ভারী শিল্প না দেওয়া যায়, তাহলে কি করে ইন্ডাস্ট্রিটা? আমি এই জায়গা থেকেই প্রদীপ্তদার কাছে আসবো। প্রদীপ্তদা, যেরকম শক্তিদা বললেন, একেবারে সংসদে দাঁড়িয়ে শিল্প প্রতিমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে গত বেশ কয়েক বছরে কয়েক হাজার সংস্থা তারা বাংলা থেকে পাত্তারি গুটিয়ে অন্য স্টেটে চলে গিয়েছে, যেটা বাংলার জন্য মোটেই ভালো নয়। এটা মুশকিল যে ইনফরমেশন নিয়ে চর্চা বোধহয় ওদের অনুরোধ গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, গভর্নমেন্টের সেই প্রবলেম আছে, সেই রিপোর্ট দেখে নি। রিপোর্টটাই একটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, সেখানে যা এই বছর মার্চের শেষে, সেখানে পশ্চিমবঙ্গের না প্রদীপ্তদা, তোমার নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, কথা শোনা যাচ্ছে না। আমি এই জায়গা থেকে জ্যোতির কাছে আসবো। যদি একটা বিষয় কুণাল ঘোষ যেটা বলছিলেন, যে এই ফ্যাক্টটা তো তুমি অস্বীকার করতে পারো কি, যে অন্যান্য রাজ্যের থেকে আমাদের এখানে তুলনামূলকভাবে খাবারের দাম অনেক কম, এবং এটা ফ্যাক্ট। তুমি যদি অক্টোবর থেকে দেখো, তাহলে দেশে যেখানে 6.2% ছিল, সেখানে ছত্তিশগড়ে 8.8, বিহারে 7.8, আমাদের পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র, আমি এই কতগুলো রাজ্যের কথা বলছি যেখানে মোটামুটি ওই 4% আশেপাশে। না, বিষয়টা হচ্ছে যে এই রাজ্যের যে মাথাপিছু গড় আয়, সেই গড় আয়টা যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গ একেবারে 28খানা রাজ্যের ভিতরে শেষের দিকে। যে রাজ্য আমরা গর্ব করে বলতাম যে মাথাপিছু আয়ে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে থাকতো 1960 এবং 61 এর দশকে, আমরা প্রধানমন্ত্রীর যে ইকোনমিক সার্ভের যে ইএসি পিএম এর যে রিপোর্ট, সেই রিপোর্টও আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি, এবং একাধিক রিপোর্টে আমরা দেখতে পেয়েছি যে রাজ্য একটা টাইমে 1 নম্বরে ছিল, সেই রাজ্য আজকে আপনার 26, 27, 28 কোনোভাবে মানে লাস্টের দিক থেকে কমপ্লিট করছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। মানে আমি বলছি, মানে এরপরে দেখবেন কমছে, মানে বাড়তে শুরু করেছে। 23, 24, 25 করতে করতে এবার কম্পিটিশন হচ্ছে যে কবে আমরা 28-এ পৌঁছাবো। এর জন্য যদি দায়ী হয়, তাহলে সিপিএম, কংগ্রেস এবং এই তৃণমূল কংগ্রেস, তিনজনই একযোগে দায়ী। আপনার মনে থাকবে, যেভাবে একটু আগে শক্তিদার বক্তব্য শুনছিলাম, এই শক্তিদারই সরকার ও কংগ্রেস সরকার হচ্ছে আপনার যেটা। কিন্তু জ্যোতি, আমরা তো যেখানে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি তোমাকে, আর একটা স্ট্যাটিস্টিক্স আমি দিই, এটা হচ্ছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, তাদের স্ট্যাটিস্টিক্স। বেকারত্বের হার 8 নম্বরে পশ্চিমবঙ্গ 2.8%, উত্তরপ্রদেশ 3.4%, পশ্চিমবঙ্গের থেকে বেশি 17 নম্বরে, অসম 16 নম্বরে 4.3, শক্তিদা কেরালাও রয়েছে 9 নম্বরে 8.8, হিমাচলও রয়েছে 5 নম্বরে 6.2। সবাই যদি মোটামুটিভাবে বেকারত্বের দিক থেকে মানে জোরো ব্যাটিং চালিয়ে যায় সব জায়গাতেই, তাহলে কে কার দিকে আঙুল তুলবে? জ্যোতি, হ্যালো। হ্যাঁ, না দেখুন, বেকারত্ব, এই যে বেকারত্বের হার বলে যে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা আপনি দেখালেন,
আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে টোটাল যে হেভি ইন্ডাস্ট্রিতে আপনার হচ্ছে, যে ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনার মানে যেটাতে আপনার এটা ইএসআই যেটা খোলে বা হচ্ছে যেখানে স্টেডি জব, যে জবে হচ্ছে আপনার হোয়াইট কলার জব, সেই হোয়াইট কলার জব তো নেই। অর্থাৎ এখানে ইনস্টেবিলিটি। আপনি দেখবেন বাংলা হচ্ছে 1 নাম্বার হচ্ছে আপনার ওই মানরেগাতে। বারবার করে গর্ব করে বলতে হয় যে বাংলা হচ্ছে মানরেগাতে 1 নাম্বার। কেন বলতে হচ্ছে? তার কারণ হচ্ছে এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, এখানে একটা জবের স্থায়িত্ব নেই। একটা জব যে থাকবে কি থাকবে না কালকে তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আপনি দেখতে পাবেন যে আপনি হাওড়া স্টেশনে চলে যান, সেখানে দেখতে পাবেন ট্রেনে ভরে ভরে আপনার গুজরাটে, সুরাটে এবং আপনার তামিলনাড়ুতে কাজ করতে যাচ্ছে। আচ্ছা, আমি জ্যোতি আসবো। আমি প্রদীপ্তকে আটকেছিলাম, এবার প্রদীপ্তর কাছে যাবো সরাসরি। প্রদীপ্ত এই কথা শোনা যায়, তিনটে ডেফিনিট ইনফরমেশন দেব, সেই ইনফরমেশন সেই প্রবলেম সেই মিনি না, যথারীতি প্রদীপ্তর অডিওতে সমস্যা, আমি আবারও শক্তিদার কাছে আসবো। শক্তিদা, আর একটা স্ট্যাটিস্টিক্স সামনে আসছে। আমি যদি 23-24 জিএসটি কালেকশন দেখি, সেখানে কিন্তু বাংলা মোটামুটি 8 নম্বরে। ফলে জিএসটি কালেকশন যে খারাপ তা তো নয়। দেখো সব্যসাচী, আলোচনা শুরু হয়েছিল বেকারত্ব, আলোচনা শুরু হয়েছিল ইন্ডাস্ট্রি, আলোচনায় তুমি নাম এখন বলছো জিএসটি। আমার কথা হচ্ছে যে পার ক্যাপিটা ইনকামটা কত আমার না না আমার কথা হচ্ছে জিএসটি কোথায় কখন কিভাবে তুমি কি জানো যে জিএসটি আবার যেভাবে চাপানো হবে, কোন লেভেলে কোন জায়গায় পৌঁছবে আর 2-4 দিন 5 দিনের মধ্যে আমাদের কাছে? সে তো আমি মানছি চাপানো হবে, কিন্তু রাজ্যকে তো দিতে হচ্ছে। আর সেই দেওয়াতে যদি রাজ্যের এই ক্ষমতা থাকে যে জিএসটি আদায় রাজ্য 8 নম্বরে, তাহলে তো বুঝতে হবে রাজ্যের আয় ভালো হচ্ছে, তাই সরকারও কেন্দ্র সরকার সেখান থেকে তুলছে টাকা। ব্যাপারটা এর দ্বারা তা প্রমাণ হয় না। প্রমাণ আমি তোমাকে একটা কথা বলি, এ সার্টেন সেকশন অফ পিপল ইজ এনজয়িং দ্য ইকোনমিক্যাল ফেসিলিটি। আচ্ছা, এটা টার্ন করতে পারে, তুমি জিএসটিতে বলতে পারো, জিডিপিতে বলতে পারো, টোটাল ওয়েলথ বলতে পারো। জ্যোতি হঠাৎ বলে উঠলো, শক্তিদা যেটা বললো যে কংগ্রেস শাসিত রাজ্য, তৃণমূল সবই জড়িত। আজকে একটা ঘটনা গুজরাটে, যা কোন জায়গাটায় এমপ্লয়মেন্টের স্ট্যাবিলিটি আছে, আজকে ব্যাঙ্গুনোর কি অবস্থা হচ্ছে, আজকে এয়ার ইন্ডিয়ার কি অবস্থা হয়েছে, আজকে বিভিন্ন জায়গায় যে আগে যেগুলো একদম 100% স্টেবল এমপ্লয়মেন্ট ছিল, এখন সেগুলো সব কন্ট্রাকচুয়ালে চলে যাচ্ছে। মনরেগায় একা আমার নীতিগত এবং আদর্শগতভাবে ডেফিনেটলি বিরোধী আমি তৃণমূল কংগ্রেসের, কিন্তু ভারতীয় জনতা পার্টি যেভাবে ভারতবর্ষের জাতীয় সম্পদের প্রায় অ্যাবাভ 90% 3-4-5টা শিল্পপতির হাতে তুলে দিচ্ছে, বা আজকে আদানি আম্বানিদের যেভাবে বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে এয়ারপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে খনিকরণ দিয়ে দেওয়া, এটা যদি এমপ্লয়মেন্ট স্টেবিলিটি এবং হোয়াইট কালার এমপ্লয়মেন্ট বলা হয়, আমি ডিফার করছি পুরোপুরিভাবে। আমি আবারও প্রদীপ্তদার কাছে যাওয়ার চেষ্টা করবো, দেখবো প্রদীপ্তদার কথা শোনা যায় কিনা, এবং প্রদীপ্তদার কাছে নির্দিষ্টভাবে যে প্রশ্নটা করতে চাই। প্রদীপ্তদা, জ্যোতির তরফ থেকে বলা হচ্ছিল যে বাংলার মাথাপিছু আয় যথেষ্ট কম, এবং সেই জায়গা থেকে একটা রাজ্যের সার্বিকভাবে মাথাপিছু আয় যদি কম হয়, সেক্ষেত্রে বাজার দর আপনা-আপনি কমতে বাধ্য। আচ্ছা, বাজার দর আপনা-আপনি কমতে বাধ্য, সেই তথ্য যদিও থাকে তাহলে এখান থেকে ওড়িশা হোক বা পাঞ্জাব হোক বা অন্য রাজ্যে হোক আমি দেখে বলতে পারবে যে কত খাবার দাবার লাগে আর এখানে কত টাকা লাগে। আমি এই কথাটা বলবো না, আমি 3টে ডেফিনিট ইনফরমেশন দিচ্ছি ওকে। একটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স, সেই মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী ইনফ্লেশন রেট অনুযায়ী পশ্চিমবঙ্গ, যেটা কুণালদা বললেন সেটা একদম যথার্থ, সেটা ভারত সরকারের 1 নম্বর। ভারত সরকারের 2 নম্বর মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, সেই কর্পোরেট অ্যাফেয়ার্সের যে রিপোর্টগুলো যদি পরপর দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে পশ্চিমবঙ্গ এখনো 3 নম্বরে রয়েছে কর্পোরেট অ্যাফেয়ার্সে। 3 নম্বর যে তথ্য সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, সেই ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে অনুযায়ী নীরাজ কুমার একটা তথ্য বের করেছিল, যে তথ্যটা হচ্ছে 2023 সালে ইন্টারস্টেট মাইগ্রেন্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ রিসিভিং এন্ডে থার্ড, এখানে মুশকিল হচ্ছে সেন্ডিং এন্ডে ওরা পশ্চিমবঙ্গ 8। তাহলে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেই
তথ্য আর যে বিকৃতিভাবে তথ্য করা হয়েছে তার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আমি দাবি করে বলতে চাইছি যে পশ্চিমবঙ্গে এখনো 100 টাকায় পেট ভরে মানুষ খাওয়া যায় এবং অন্যান্য রাজ্যে 100 টাকায় যাতায়াত দিয়ে খাওয়া দাওয়া দিয়ে কোনো মতে মানুষের দিন গুজরান হয় না। ফলে সাধারণ স্ট্যাটিস্টিক্যাল ডেটা আর মিথ্যে ইকুয়াল হয়ে যায় যদি সেটা অর্ধ সত্য কথা বলা হয়ে যায়। পশ্চিমবঙ্গে হেভি ইন্ডাস্ট্রির তথ্য যদি কেউ নিতে চায় আমি বলবো মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি যারা আছেন তারা তথ্যটা বার করে নিক। সেই ডিপার্টমেন্টে গিয়ে পশ্চিমবঙ্গ এখনো বেসরকারি চাকরিতে 4th এবং সরকারি চাকরিতে 3rd হয়ে রয়েছে। এই তথ্যটা ইএসআই এর কনটেক্সটেই পাওয়া যাবে। মিনিস্ট্রি থেকেই তো দেয়া হচ্ছে প্রদীপ্তদা যে 2200 অন্তত সংস্থা গত কয়েক বছরে বাংলা থেকে চলে গেছে। যেটা ডকুমেন্টেড আর মুখে কথা। না ওটাও তো সংসদে দাঁড়িয়ে যদি সংসদ মন্ত্রী মিথ্যে কথা বলেন তাহলে আপনারা তো চেপে ধরবেন। সংসদে দাঁড়িয়ে ওরা একসময় বলেছিল কিরেন রিজভু যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মাইগ্রেন্ট আছে, পরের দিনকে ওরা ওইটাকে তুলে নিয়েছিল। আপনি এই সংসদের প্রসিডিংসে দেখুন তো আছে নাকি এটা, প্রসিডিংসে এটা থাকবে না। জ্যোতি না, জ্যোতির কথা আবার শোনা যাচ্ছে না। জ্যোতি শোনা যাচ্ছে না, এক সেকেন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি যে কর্পোরেট ট্যাক্স আপনার এইটাকে সবথেকে মেজারমেন্টের ভালো উপায় হচ্ছে কর্পোরেট ট্যাক্স কত আসছে আমাদের রাজ্যে। আপনি যদি পুরো স্ট্যাটিক্স অনুযায়ী দেখেন প্রায় 21 না 22 নম্বরে রয়েছে কর্পোরেট ট্যাক্স কালেকশন। আমরা ওটা নিই না। অর্থাৎ কর্পোরেট ট্যাক্স কালেকশন এখানে হয় না, তার মানে হচ্ছে এখানে কর্পোরেট থেকে যে ইনকামটা হয় সেটা হচ্ছে না। এবার যদি কর্পোরেট থেকে ইনকাম না হয় তার মানে এখানে কর্পোরেট সেক্টর নেই। আর মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন 2011 সালে যে আমি ক্ষমতায় এসে 70,000 কলকারখানা খুলবো। তাহলে আজকে কতগুলো মানে উনি তো বেসিক্যালি মানে ওনার তো ওই ভাইপো বা ও সাঙ্গপাঙ্গ যারা রয়েছে তারা তো চুরিতে ব্যস্ত, কিন্তু কতগুলো ফিতে মানে কলকারখানা ফিতে কেটেছেন একটু বলতে পারবেন? বা যেসব কলকারখানা বন্ধ ছিল 70,000 তার মধ্যে কতগুলো কলকারখানা খোলা হয়েছে বা আপনাদের ক্যামেরায় আমরা দেখতে পেয়েছি একটু বলুন তো, নাকি আমাদের চোখটা অন্ধ হয়ে গেছে? তাহলে শক্তিদা যদি এই পরিস্থিতি হয়, আচ্ছা প্রদীপ্ত কিছু বলবেন? প্রদীপ্ত না ও ঠিকই বলেছে, চোখটা অন্ধ হয়েছে কিনা আমি জানি না। আসলে বিজেপির চশমা পড়ে রয়েছে, যে চশমায় বিজেপি সরকারের দেওয়া তথ্য যেটা লিখিত তথ্য সেটা ওরা দেখতে চায় না, ওরা কানে দেখে। যেটা মিথ্যে কথা বলা হয় সেই মিথ্যে কথা বলাটা ওনার চোখের সামনে দেখে। আমি আবারও বলছি যে মেজো দাদা যাকে ওরা খুব ফলো করে, শুভেন্দু অধিকারী, এই সরকারে থাকার সময় 4টে সিমেন্ট কারখানা ওই পূর্ব মেদিনীপুরে উদ্বোধন করেছে। জেএসডব্লিউর মতন আমাদের ওই রড যেটা বাড়ি তৈরি হয় সেটা ওই মেজদাদা উদ্বোধন করেছে। ফলে চোখে এটাও দেখতে হতে পারে, আমরা বলবো না, বরঞ্চ শুভেন্দু বাবুর 2020 সালের বা 19 সালের নির্বাচনের ডকুমেন্ট গুলো চালিয়ে দিন, তাহলে পরিষ্কার হয়ে যাবে কোন কোন তথ্য ওরা আজকে দিচ্ছে আর কোন কোন তথ্য ওরা দিচ্ছে। আবার বড় কথা, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর যে তথ্য, সেই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর তথ্যটাকে বলবো দেখে নিতে। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এ পশ্চিমবঙ্গ ডকুমেন্টের যে এখনো 3 নম্বর হয়ে রয়েছে, যেটা ওরা দেখতে পায় না। স্ট্যাটিস্টিক্স এর কথা বলতো কিন্তু মুখের কথায় নয়। বলছি প্রদীপ্তদা, শালবনের স্টিল কারখানাটা কবে খুলবে? যেটা সৌরভ গাঙ্গুলি তোমরা দেখুন অসুবিধা কি আছে? আমার তথ্যটা যেগুলো দিলাম সেই তথ্যগুলো দাও না। তোমার ওখানে গুজরাটে কেন ঢাকা দিতে হয়েছিল গো? তোমার গুজরাটে মোদি যখন ট্রাম্প এসেছিল তখন ঢাকা দিতে এসেছিল তো। আরে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সটা দেখো না, আমরা 3rd এ আছি। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সটা দেখেছো কি? দেখো নিয়েছিলেন তোমরা একটা জায়গায় দেখে তোমরা হায়রে কপাল মন্দ। আচ্ছা আমরা অনেক অর্থনীতি নিয়ে চর্চা করলাম, আমরা একটু আমজনতার পকেটের কি অবস্থা সেটাতেও আসবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। শক্তিতে একটা কথা যদি তোমাকে জিজ্ঞেস করি, অন্যান্য স্টেটের তুলনায় তোমার কি মনে হয় তুমি এখানে ভালো আছো না খারাপ আছো? না, অবশ্যই অন্যান্য স্টেটের তুলনায় এখানে আমি ভালো আছি, যেমন বলবো না খুব যে খারাপ আছি সেটাও বলতে পারছি না। কারণ আজকে ভারতবর্ষের বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানকার অর্থনৈতিক অবস্থা, সেখানকার আইন শৃঙ্খলার অবস্থা, সেখানকার প্রশ্নপত্র ফাঁস, সেখানকার মা বোনদের ইজ্জতহানি প্রায় চলছে। সেই তুলনায় যেটা আমরা বাংলার মানুষ গর্ব করতাম যে আজকে আমরা যা চিন্তা করি সারা ভারতবর্ষ তাই চিন্তা করে, আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের আগে এই বাংলাতেই নির্বাচন ছিল,
এই বাংলাতেই রাত্রির 12টায় মা বোনরা হাঁটতো, এই বাংলাতেই বিভিন্ন রকম ইয়ে ছিল। আজকে সেই জায়গায় মানুষ আতঙ্কিত, মানুষ ভীত, মানুষ আজকে চাকরির জন্য, পেটে যদি আমার ভাত না থাকে, আমার যদি শিক্ষা দীক্ষা না যদি না হয়, আমি যদি মিনিমাম চিকিৎসাটা না পাই, তাহলে আমি কোন জায়গায় গিয়ে দাঁড়াবো? ঠিক, তার মানে শক্তিদা বলছো তুলনামূলক ভালো আছো, কিন্তু আরো খারাপ হচ্ছে দিনকে দিন, দিনের পর দিন পরিস্থিতি আপাতত তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যে যা অবস্থা। জ্যোতি, জ্যোতি হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে দাদা। বলছি যে আমি একটা বেসিক প্রশ্ন আমার মাথার ভিতরে ঢুকছে, সেটা হচ্ছে যে 2016 সালের পর একটাও এসএসসি কেন হলো না? স্কুল সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনের এক্সাম তো প্রত্যেক বছর জ্যোতি সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে শক্তিদা বলছেন, কংগ্রেস বলছে অন্যান্য রাজ্যের তুলনামূলকভাবে বাংলা এখনো পর্যন্ত বেটার। না, বেটার কারা থাকবে? যে ছেলেরা বসে রয়েছে যে এসএসসি পরীক্ষা দেবে, তারা চাকরি পাবে, তারা দুমুঠো অন্ন তাদের বৃদ্ধা মা বাবার মুখে তুলে দেবে। আজকে তারা কি ভালো রয়েছে? তারা এসএসসি চাকরি কি পাচ্ছে? চাকরি পরীক্ষায় বসতে পাচ্ছে না তো। আজকে প্রাথমিক পরীক্ষা লাস্ট কবে হয়েছিল? তারা তো বসতে পারছে না। আপনি জানেন যে পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা সেটা কবে হয়েছিল লাস্ট? সেটা আমরা জানি না, আমরা ভুলে যেতে বসেছি। কোন সরকারি চাকরির পরীক্ষা নেই। যারা প্রত্যেক বছর প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়, যারা ভাবে গরিব দুঃখী মেহনত মানুষের সন্তান, তারা ভাবে যে আজকে আমি চাকরিটা পেলে আমার এই বোনটাকে আমি বিয়ে দিতে পারবো, তাহলে এই যখন এই এসএসসি পরীক্ষা হচ্ছে না, পিএসসি পরীক্ষা হচ্ছে না, মিসেলেনিয়াস পরীক্ষা হচ্ছে না, ডব্লিউবিসিএস এর রেজাল্ট 2022 সালের রেজাল্ট এখনো পর্যন্ত তার রিক্রুটমেন্ট হয়নি, তাহলে এই যখন অবস্থা রিক্রুটমেন্টে, সার্বিকভাবে সরকারি চাকরির অবস্থা খারাপ, এটাই বলতে চাই। যদি আমি আসবো প্রদীপ্তর কাছে উত্তর নেব, বিরতির পর সঙ্গে থাকুন। সরাসরি আসবো প্রদীপ্তর কাছে। প্রদীপ্তদা, যেরকম জ্যোতি বলছিল যে এখানে বেসরকারি তো ছেড়েই দাও চাকরি বাকরির কথা, বেসিক সরকারি চাকরিটুকুও দিতে পারে না সরকার। না, সব্যসাচী পার্লামেন্টে বলা আর তার প্রসিডিংসে লেখা দুয়ের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা আগেও প্রমাণ পেয়েছি। বিজেপি যা বলে আর প্রসিডিংসে যা লেখা থাকে তার মধ্যে পার্থক্য আছে। আমি কতগুলো ছোট্ট উদাহরণ দিচ্ছি যা বিজেপি বা বিজেপি সরকার প্রমাণ করে নিতে পারবে। HRMS এর মাধ্যমে মাইনে হয় সরকারি কর্মচারীদের। এই সরকার শুধুমাত্র স্কুল শিক্ষা বা কলেজ শিক্ষার ক্ষেত্রেই 2 লক্ষর ওপর চাকরি দিয়েছে, এবং এই HRMS এর তথ্য বা EPF এর তথ্য যদি ওরা যাচাই করে, তাহলে পশ্চিমবঙ্গ এখন ভারতের মধ্যে 4th পজিশনে রয়েছে সরকারি চাকরিতে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, বলুক তো যে আধারের সঙ্গে ব্যাংকের সংযোগকারী হয়েছে, কত % লোন বৃদ্ধি হয়েছে পুরো ভারতব্যাপী? গোল্ড লোনের সংখ্যা কত বৃদ্ধি হয়েছে? সঞ্চয় কতটা কমেছে? EMI কতটা বেড়েছে কতটা? আমাদের মেডিকেলের ক্ষেত্রে ট্যাক্স। ফলে মানুষের ওপর একদিকে করের বোঝাই করে দেওয়া হচ্ছে, অন্যদিকে মিথ্যে কথা বলে ভয় দেখিয়ে বিদেশি ব্যাংক থেকে লোনের পর লোন নিয়ে ভারত সরকার যে তথ্যগুলো সামনে আনছে, তাতে দেখা যাচ্ছে প্রতি ভারতীয়র মাথায় 2 লক্ষ টাকার ওপর লোন। নিঃসন্দেহে প্রদীপ্ত, তুমি যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছ আমিও মানছি, আমরাও প্রত্যেকে এটা নিয়ে উদ্বিগ্ন, কিন্তু প্রদীপ্তদা এইটা ভাবো যে আমি ধরো এখানে একটা বেসরকারি সংস্থায় চাকরি করছি, আমার মাথায় এত EMI বোঝা বাড়ছে, ট্যাক্সের বোঝা বাড়ছে, সমস্ত কিছু, আমি এক্সপেক্ট করবো আমার মাইনেটা বাড়বে। কোম্পানি বলছে আমার এখানে ব্যবসা চাঙ্গা হচ্ছে না, মাইনে দিতে পারছি না। এই অজুহাতও কিন্তু অনেক বেসরকারি কোম্পানি দিচ্ছে প্রদীপ্তদা। স্বাভাবিক তো, এটা খুব প্রবলেমেটিক, কারণ যেভাবে এর দায় তো শুধু কেন্দ্রের হতে পারে না। না আছে তো, তার কারণ যে কর্পোরেট ট্যাক্স নিয়ে বললো, যে হারে কর্পোরেট ট্যাক্সের ওপর চাপ বাড়ছে, আর আমরা যেখানে কর্পোরেট ট্যাক্স নিয়ে চিন্তা করছি, তার ডিফারেন্সটা কে দেখবে? সেই ডিফারেন্সটা তো কেন্দ্রীয় সরকারের দেখার, সেটা তো দেখবে না। ডিভ্যালুয়েশন অফ মানি যেভাবে হচ্ছে, মনে পড়ছে নরেন্দ্র মোদী বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসি ডলার আর টাকার দাম সমান করে দেব, কই করতে তো পারলেন না। উনি তখন বলেছিলেন যেভাবে মুদ্রাবৃদ্ধি হচ্ছে প্রধানমন্ত্রী ব্যর্থ, অর্থাৎ মনমোহন সিং ব্যর্থ তাকে পদত্যাগ করতে। তাহলে আজকের দিনে কি হচ্ছে? যে হারে মুদ্রাস্ফীতি হচ্ছে,
তার দায় কে নেবে? যেভাবে টাকার ডিভ্যালুয়েশন হচ্ছে দামের, তার দায় কে নেবে? কে যেভাবে ব্যাংকের ব্যাড লোন বাড়ছে, ওই তো ব্যাংকের আধিকারিক কংগ্রেসের মুখপাত্র রয়েছেন শক্তিদা, জিজ্ঞেস করুন না যে কিভাবে সঞ্চয় কমে যাচ্ছে দিনের পর দিন। ফলে আমাদের প্রবলেম হচ্ছে ইএসআই থেকে ইপিএফ তথ্য যাচাই করে নিন, সামনে দেখান। আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গ প্রথম 3-4 নম্বর স্টেটে রয়েছে ইনকামের কনটেক্সটে, কিন্তু কেন্দ্র সরকার যখন 100 দিনের টাকা আটকে রাখছে, ডাইরেক্ট বেনিফিট গুলো আটকে রাখছে, তখন তো সেটা আমাদের মাথাপিছু আয় বাধা সৃষ্টি করবেই। এটা তো কোনো অস্বীকার করার ব্যাপার নেই। বিখ্যাত অর্থনীতিবিদরা বারবার বলছেন ডাইরেক্ট বেনিফিট গুলো বাড়াতে হবে যাতে বাজার চাঙ্গা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রীর মাধ্যমে সেই টাকার ব্যবস্থাপনা করে দিচ্ছেন, কিন্তু কেন্দ্র সরকার বলছে আমরা টাকা দেব না, দুর্নীতির অভিযোগ আছে। কিন্তু একটা টিম এসেও সেই দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারছে না, বা দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো ব্যবস্থা করছে না, বা এফআইআর করছে না। উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে, এখান থেকে শুভেন্দু অধিকারী বলছে আমি পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আটকে দেব, এখান থেকে সুকান্ত মজুমদার বলছে যে আমি এক ফোনে টাকা আনিয়ে দিতে পারি। ফলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কেন্দ্রের সরকারের কাছে রাজ্যের বিজেপি ভুল তথ্য পাঠাচ্ছে, এবং যেহেতু আপকি বার 200 পার হয়নি, সেই জন্য মানুষের টাকা আটকে রেখে দেওয়ার জন্য রাজনীতি করছে। তার মানে শক্তিদা, অন্তত যদি আমি প্রদীপ্তদার কথা মেনে নিই, তাহলে আমি এটা বলবো, তা খুব, হ্যাঁ যদি আসবো আমি শক্তিদা আসছি, যদি খুব সংক্ষেপে। হ্যাঁ, আমি বলছি যে এখানে একটা জিনিস ভুল হচ্ছে। প্রথমত হচ্ছে চোরদের টাকা, মানে সাধারণ মানুষের টাকা যারা চুরি করছে, জ্যোতি সেটা তো প্রমাণ করতে হবে। জ্যোতি সেটা তো প্রমাণ করতে হবে। প্রমাণ তো হয়ে গেছে, দোষীদের শাস্তি দিতে হবে, সব তো জামিন পেয়ে যাচ্ছে। না, আমি বলছি 4টে জেলা, আপনার মনে থাকবে সব্যসাচীদা, 4টে জেলা, কোনটা মালদা, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান এবং হুগলি, এই 4টে জেলাকে কেন্দ্রীয় সরকার আপনার ফাইন করেছিল। সেই ফাইনের টাকাটা দিয়েছিল হচ্ছে রাজ্য সরকার, এবং রাজ্য সরকার মেনে নিয়েছিল যে আমরা চুরি করেছি। অর্থাৎ এই যে টাকাটা দেওয়া হলো ফাইনের টাকা, সেটা তো আপনার আমার করের টাকা থেকে দেওয়া হলো। না, নিঃসন্দেহে জ্যোতি, আমরা তো চাইছি সাধারণ মানুষ যারা দুর্নীতি করছে তারা জেলে থাকুক, শাস্তি পাক। সেটা হচ্ছে কোথায়? বলছি চুরি করবে আর ফাইনটা দিতে হবে আপনার আমার টাকা থেকে, আপনার আমার করের টাকা থেকে ফাইন দেবে। নিঃসন্দেহে প্রশ্নের অবকাশ রয়েছে, কিন্তু যারা চুরি করলো তাদের তো শাস্তি দিতে হবে জ্যোতি। না, শাস্তি দেওয়ার কথা তো এই তৃণমূল কংগ্রেসের, কারণ এরা তো, আপনি জানেন যে ল অ্যান্ড অর্ডার একটা স্টেট সাবজেক্ট, 7th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সেখানে দাঁড়িয়ে এই চোরেরা, এই তৃণমূল কংগ্রেসের চোরেদেরকে তো কোনোদিন শাস্তি দেবে না। আমি আসবো জ্যোতিদা, আমি সত্যিদা। তার মানে বিষয়টা এরকম হচ্ছে যে তৃণমূল বলবে বিজেপি, বিজেপি বলবে তৃণমূল, কিন্তু একেবারে সাধারণ মানুষ যারা, মানে তাদের কিন্তু এই রাজনীতির প্যাচে পড়ে তাদের অবস্থা কাহিল। সব্যসাচী, সে পুরাতন বৃত্ত রবি ঠাকুরের পড়েছিলেন, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বাটাই চোর। এখন একে অপরের উপর দোষ চাপিয়ে প্রকৃত সমস্যার থেকে বেরিয়ে যাওয়াটা কোনো মূল্যে মানা যায় না। আমাকে প্রদীপ্ত বলল, আমি ব্যাংকে অবশ্যই বিএসআরবি দিয়ে চাকরি পেয়েছিলাম। আমার যেটা বক্তব্য, আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, খুচরো বাজারের দাম বৃদ্ধি যেভাবে হচ্ছে, আজকে ইএমআই ইনস্টলমেন্ট, যদি হাউস বিল্ডিং লোন যেখানে 22,000 টাকা নেওয়া হতো, সেইখানে এখন তার কত গুণ বেড়ে গেছে। একটা যে কোনো রকম তুমি পার্সোনাল লোন নিতে যাও, সেটা 18% সুদ দেওয়া হচ্ছে, সুদের হার বেড়ে গেছে 8.2%। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো এই দুঃখে আর শক্তিটা খোঁজই করি না যে আমার আসলটা কতটা হলো। না, আমি খোঁজ করলেই খারাপ লাগবে, কারণ আমি ইন্টারেস্টই দিয়ে যাচ্ছি। দেখা গেল, আর শুরুতেই বললাম না, মেডিক্লেম এবছর শক্তিটা আমাকে অন্তত 2-3 হাজার টাকা বেশি দিতে হচ্ছে। শুধু তাই না, মেডিক্লেমে ইন্স্যুরেন্স যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মানে আমি তোমায় বলছি কত উইথড্রল হয়ে যাবে। না, কিন্তু শক্তিতে একটা বিষয়, এই যে সমস্যাগুলো আমরা বলছি, এটা কি শুধুমাত্র কেন্দ্র সরকারের দায়? না, রাজ্যের কোনো না, এটা আমি কখনো বলি না। আজকের সংসদীয় গণতন্ত্রে বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট বোথ হ্যাজ গট দ্য রেসপন্সিবিলিটি। আজকে সাধারণ মানুষকে এগুলো বোঝাতে হবে। আমি শুধু জিডিপি বললাম, পার ক্যাপিটা ইনকাম বললাম, আমি বললাম আদান শুমারির পরিসংখ্যান তত্ত্ব, আমি বললাম টাকা কোন জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনের একটা মানে মন্তব্য ছুড়ে দেন, মুখ্যমন্ত্রী এটাও তো ঘটনা যে বহু তদন্ত আজকে সিবিআই এর হাতে চলে গেছে। হোয়াট ইজ দ্য সাকসেস রেট অফ সিবিআই? আজকে তুমি সেই ধরো
কোন জায়গার থেকে, ম্যাথু স্যামুয়েলস থেকে শুরু করো, একটার পর একটা সমস্ত প্রচার মাধ্যমে দেখানো হলো টাকা নিচ্ছে, এই করছে। আজকে কেন অর্পিতাকে বেল দিয়ে দিতে হলো, আজকে কালীঘাটের কাকুকে কেন বেল দিতে হচ্ছে, এরগুলো কারণ আছে। একটা যে কোনো পানিশমেন্টের সর্বোচ্চ সাজা যদি 7 বছর থাকে, কোনো কিছু না করে যদি 3 বছর 3.5 বছর চার্জশিট জমা দিল না, কোনো কিছু দিল না, তাকে আটকে রাখা হয়। আরে আইনটা কোর্টকেও মানতে হবে, ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এই ঘটনাগুলোর জন্যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা রাজনীতির নেতা প্রতিনিধিত্ব করি কোনো একটা পার্টিকুলার দলে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আজকে বিজেপিও তার দায়িত্ব এড়াতে পারে না, তৃণমূল কংগ্রেস সরকার যে কথাটা বলছে যে 3 নম্বরে আছি, 4 নম্বরে আছি, আর বিজেপি যেটা বলছে যে প্রাথমিক স্তরে পরীক্ষা হচ্ছে না, আজকে ছেলে মেয়েগুলো মেধা অনুযায়ী কেন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কেন তারা তাদের বোনের বিয়ে দিতে পারবে না। আজকে সারা ভারতবর্ষে মানে সর্বোচ্চ দরে প্রায় 50টা পরীক্ষাপত্র লিক হয়েছে। আইএএস, আইপিএস, WBCS সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র লিক হয়, তাতে হাতরাসে 50 জন মারা হয়। কেন? এর কারণটা কি? এটা সুব্রত তুমি সঠিক প্রশ্ন করেছো। একে অপরের উপর দোষ না চাপিয়ে সমস্যাটা আইডেন্টিফাই করে, যাতে মিনিমাম সাধারণ মানুষকে এই করের বোঝার থেকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে, এই ইনস্টলমেন্ট থেকে, এখান থেকে বাঁচানো যায়, সেটাই লক্ষ্য। আমি প্রদীপ্তদা, তুমি বলবে অবশ্যই, আমি একটা বিষয় জানতে চাইবো। এই বিষয়ে ধরো এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, শুধুই বিজেপির দায়, কেন্দ্রের দায়, এটা করলে তো চলে না প্রদীপ্তদা। ক্ষোভ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে, আজকে পুলিশের নিয়োগ আটকে রয়েছে, একাধিক জায়গায় নিয়োগ নিয়ে সমস্যা হচ্ছে, এবং হেভি ইন্ডাস্ট্রি, যেটা বারবার বিরোধীরা প্রশ্ন তুলে থাকে প্রদীপ্তদা, বড় সড়ো ফাঁক ফোকর রয়েছে বলে তোমার মনে হয় না? না দেখো, আমি এই তথ্য তোমাকে আগেও তুলে ধরেছি, আর একবার রিক্যাপ করে, এবং সেই আমার বক্তব্যের ভেরিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারো। আমার বক্তব্য ঠিক এখানে যে তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গে মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র দোষারোপ করছে তা কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অল্টারনেটিভ মেজার্স গুলোও নিচ্ছে, নিজে 50 দিনের কাজ করে দিচ্ছে এবং 12 লক্ষ আবাস যোজনার বাড়ি দেওয়ার ব্যবস্থাপনা করছে। ফলে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন ডিবিটির ব্যবস্থাপনা করেছে, তেমনই কিন্তু মানুষের টাকা পৌঁছানোর ব্যবস্থাপনাও করেছে। আর হেভি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির যে তথ্য, সেই তথ্য যদি তুমি ফরমেশন এন্ড তার ডিস্ট্রিবিউশন এবং তার যে প্রোডাকশন, সেগুলো দিয়ে এমপ্লয়মেন্টকে ব্যাখ্যা করো, তাহলে ইপিএফ এর ডাটা বা ইএসআই এর ডাটা নিয়ে নাও, ওরাই বলবে। আমি একটা সহজ প্রশ্ন করছি প্রদীপ্ত, আমি একটা সহজ প্রশ্ন করছি। আজকে ধরো আমি একটা এখানে XYZ কাজ করি, এই XYZ কাজ করে একই লোক কিন্তু অন্য স্টেটে আমার থেকে অনেক বেশি মাইনে পায়। ঠিক কথা বলেছো, সেই কারণেই তো ওখানে 237 টাকা আয় দেখাচ্ছে, খরচা 250, আর এখানে 154 টাকা আয় দেখাচ্ছে, খরচা 100 টাকা। এই পার্থক্যটাও তোমাকে করতে হবে। সম্প্রতি ফ্ল্যাট বিক্রির যে তথ্য বেরিয়েছিল, সেখানে কলকাতা বা পশ্চিমবঙ্গে ফ্ল্যাটের কেনাকাটার যে খরচ, আর দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র বা অন্যান্য জায়গায় যেখানে আমাদের থেকে টাকা বেশি মাথাপিছু আয় দেখাচ্ছে, সেখানে ফ্ল্যাট ক্রয়ের যে খরচ, আকাশ পাতাল পার্থক্য আছে। ফলে এখানে ক্রয় ক্ষমতাটা মানুষের বেশি তুলনামূলকভাবে, তার কারণ এখানে বিক্রয় মূল্যটা কম জিনিসপত্রের। এই তথ্যটাও মানুষের কাছে পৌঁছাচ্ছে। সেই কারণেই বলছি যে আমরা এখানে 10 টাকায় 10 কিলোমিটার চলে যেতে পারি, কিন্তু বাইরের রাজ্যে 10 টাকায় 10 কিলোমিটার কেন 2 কিলোমিটার যাওয়া যায় না। ফলে যাতায়াত খরচ থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং জীবনযাপনের যে খরচ, সেগুলোও কিন্তু অন্য রাজ্য থেকে কম। তার ফলেই জিএসডিপি তে আর একটা এফেক্ট পড়ে তার। এই তথ্যগুলো যদি জ্যোতি একটুখানি ভেরিফাই করে নেয়, তাহলে মনে হয় সুবিধা হবে। জ্যোতি, একটু বলি, আমি আমার ব্যক্তিগত একটা তথ্য দিই আপনাদেরকে। ব্যক্তিগত তথ্যটা হচ্ছে এটাই যে আমি কিছুদিন আগে, 3 থেকে 4 দিন আগে, আপনার হচ্ছে ওই উবের বাইকে করে যাচ্ছিলাম। তো যে ছেলেটার বাইকে করে যাচ্ছিলাম, তো মানে বললো, আমি বললাম, জিজ্ঞাসা করলাম যে তুমি করছো এরকম? তো বলছে, দাদা আর কি বলবো, আমি তো এই PhD করছি, কিন্তু এটা করছি। আমি বললাম, কেন? বলছে, এখানে তো কোনো চাকরিই নেই। আর তারপরে আমি কিছুক্ষণ পরে দেখলাম একটা পুলিশ সামান্য একটু মানে
হয় না ট্রাফিক লাইনটা লঙ্ঘন করেনি, বলছে উবের চালাচ্ছ বলে তাকে মোটামুটি ফাইন করে দিল। অর্থাৎ একটা ছেলে যে শিক্ষিত ছেলে তার চাকরি দিতে পারছে না এই সরকার, কিন্তু সে যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে উবের বাইক চালিয়ে, আমি কোনো কাজকে ছোট বলে মনে করি না, তখনই এ রাজ্যের পুলিশ তাকে হচ্ছে আপনার ফাইন করে বুঝিয়ে দিচ্ছে যে ভাই তুমি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস করো, চৌর্যবৃত্তি করো, চুরি করো, সিন্ডিকেট করো, সিন্ডিকেট করলেই তোমার হয়ে যাবে, তোমার নিজের পায়ে দাঁড়ানোর বা স্বাবলম্বী হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা প্রদীপ্ত দা, ঠিক জ্যোতি এখানেই ঠিক ধরে যে পিএইচডি করছে কিন্তু উবের চালাচ্ছে। জ্যোতিকে বলবো মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটার মন্ত্রী আমাদের সুকান্ত মজুমদার হয়েছেন, তাকে দয়া করে বলো যে পিএইচডি নন নেট ফেলোশিপটা, যে নন নেট ফেলোশিপটা সেটা ছেড়ে দাও। পিএইচডির সঙ্গে সঙ্গে চাকরির সমস্যা আছে, নন নেট ফেলোশিপটা ছাড়ো। পশ্চিমবঙ্গ সরকার 5,000-7,000 টাকা নন নেট ফেলোশিপ দেয়, তোমার কেন্দ্র সরকার ইউজিসি যে নন নেট ফেলোশিপ আটকে রেখেছে। আর যে আইন ভাঙবে সে তৃণমূল করুক বা না করুক, আইনের ব্যবস্থাপনা। আমি ওই যে বললাম চাকরিতে আমাদের স্থান অন্যান্য সব বিজেপি রাজ্য থেকে বেশি আছে, অন্যান্য রাজ্য থেকে বিজেপির রাজ্যগুলো থেকে শাসিত হয়ে আমার রাজ্যে চাকরির সংস্থা অনেক ভালো। এই তথ্য নিয়ে জাগলারি করো না, তোমাকে যে ইনফরমেশন গুলো দিলাম সেই ইনফরমেশন গুলো ভ্যারি করে নাও। হেনস্থা কে করেছে? অন্যায় করলে সেই করেছে। কেন তুমি বিজেপি নেতা, তুমি ভিডিও করে রাখতে পারলে না? এইখানে ভুয়ো বাজার গরম করে তো লাভ নেই। তোমাকে যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো ভেরিফাই করো আগে, তারপর কথা বলো। দরকার নেই তো চাকরি দিতে ব্যর্থ, এটা স্বীকার করা হোক। কোথায়? আমরা তো দেখিয়ে দিলাম। আচ্ছা সত্যি তোমাদের সরকার নয়, 10 লক্ষ রোজগার যোজনা করেছিলেন। আমি প্রদীপ্ত দা এবং জ্যোতি, আমি সত্যি দা, আমি দুজনকেই বলতে বাধ্য হচ্ছি, মানে সাধারণ মানুষের সমস্যা, সাধারণ মানুষের রোজনামচা, চাকরি চলে যাওয়া, মাইনে বাড়া, এই সমস্ত কিছু দায় কোনো রাজনৈতিক দল নেয় না বেসিক্যালি। আমাদেরই বুঝে নিতে হয়, রাজনীতির মতো চলে, ট্যাক্সের বোঝা যাবে, আমাদের দিয়ে দিতে হয়। আমি একটু বলি, এবার বলি, আমাদের দেশে মূল্যবৃদ্ধির মূল কারণ কি জানো? যোগানে ঘাটতি। আমাদের দেশের মূল্যবৃদ্ধির মূল কারণ হচ্ছে যোগানে ঘাটতি। ব্যাংকের সুদ বাড়িয়ে এটাকে রোখা যাবে না। আর তুমি যেটা বললে যে রাজনৈতিক দলগুলো একে অপরের মতো বক্তব্য রাখবে, বিভিন্ন পরিসংখ্যান দেবে, কিন্তু সাধারণ মানুষের সমস্যাগুলো সাধারণ মানুষের কাঁধেই নিতে হবে। একটা কথা আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি, এই মিডিয়ার সামনে দাঁড়িয়ে, যে রাজনৈতিক নেতা নেত্রীদের জনগণের প্রতি যে তাদের যে দায়বদ্ধতা, সেটার থেকে আস্তে আস্তে অনেকটা পিছিয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো মিথ্যে নেই। আচ্ছা আমি সত্যি তোমার কাছে পরে আসবো, সময় খুব কম। প্রদীপ্ত, আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গ সরকার দায়বদ্ধ মানুষের প্রতি, সেই জন্য এখানে মূল্য বৃদ্ধির যে প্রকোপটা সেটা আটকাতে পেরেছে। মানুষ অল্প খরচায় তার জীবন অতিবাহিত করতে পারছে, অন্য রাজ্যের তুলনায় এখানে সঞ্চয় বেশি হয়েছে। কিন্তু পুরো ভারতব্যাপী যদি দেখা যায় তাহলে সঞ্চয়ের হার কমেছে এবং ঋণের হার বৃদ্ধি হয়েছে, গোল্ড লোনের হার বৃদ্ধি হয়েছে, ব্যাড লোনের হার বৃদ্ধি পেয়েছে এবং অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে চাকরি বেশি হয়েছে। তার তথ্য ইপিএফ থেকে নিয়ে নেওয়া যাবে, তার তথ্য ইএসআই থেকে নিয়ে নেওয়া যাবে। এটা আমার কথায় কেউ বিশ্বাস করবেন না। মিনিস্ট্রি অফ ইনফরমেশন, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স, তাদের কথায় বিশ্বাস করুন। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, তাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট দেখে বিশ্বাস করুন। আইইএস যেটা ইকোনমিক সার্ভিস, তাদের যে দেওয়া তথ্য ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যান, তাতে বিশ্বাস করুন। আচ্ছা আমি যদি খারাপ লাগার কোথায়, আজকে আমার হোম লোন চলছে, আমি যদি 2-3 মাস ফেল করি ব্যাংক আমার ওপরে চেপে বসবে। কিন্তু যেটা প্রদীপ্তদা বললো যে ব্যাড লোনের পরিমাণ কিন্তু বাড়ছে, যারা উচ্চবিত্ত তারা লোন নিচ্ছে, ঋণ মুকুব হচ্ছে, এই সমস্ত চলছে। আমাদের মধ্যবিত্তদের জাস্ট দেখে যেতে হচ্ছে। নিশ্চিতভাবে আমি বলছি যে ধরুন এই কোভিডের পর, মানে পোস্ট কোভিডের পরে G7 কান্ট্রির ভিতরে ভারত বা G20-র ভিতরে ভারত, মানে G20-র যতগুলো কান্ট্রি আছে তার থেকে ভারতের অবস্থান অনেক গুণ ভালো আপনার মুদ্রাস্ফীতিতে এবং আপনার হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশনে। আজকে ভারত হচ্ছে 5ম বৃহৎ অর্থনীতির দেশ, 4র্থ বৃহৎ স্টক এক্সচেঞ্জের দেশ, 3য় বৃহৎ অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং এর দেশ, 2য় বৃহৎ মোবাইল ম্যানুফ্যাকচারিং দেশ এবং ভারত হচ্ছে 1 নম্বর দেশ যেখানে সব থেকে বেশি ইনফ্রাস্ট্রাকচারের উপরে ইনভেস্টমেন্ট হচ্ছে। এত কিছু যখন ভারতবর্ষে হচ্ছে, তখন এই বাংলাতে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনে আমাদের ঘুম ভাঙতো, আজকে আমাদের ঘুম ভাঙে বোম বন্দুকের, যে কোন শিশু হচ্ছে বল ভেবে সেটাকে মানে বোমায় তার নিহত বডি আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং এই বাংলা যখন উপহার দিয়েছে সিন্ডিকেটের বাংলা, বোমাবাজির বাংলা, তোলাবাজির বাংলা, সেখানে তো কোনো আপনার বিজনেসম্যান সেখানে ইনভেস্ট করতে পারবে না। পৃথিবীর ইতিহাস বলছে, অন্য রাজ্যে যেভাবে চলে আমার রাজ্যে সেভাবে চলে না। পৃথিবীর ইতিহাস বলছে
হচ্ছে যে ইজ অফ ডুইং বিজনেসে, ইজ অফ ডুইং বিজনেসে যেসব জায়গায় সব থেকে কম সেখানে বিজনেস আসে না। আজকে ইজ অফ ডুইং বিজনেসে বাংলার অবস্থা দেখুন, আজকে ইজ অফ ডুইং বিজনেসে বাংলার অবস্থা। আচ্ছা, আমাকে একটা বিরতি নিতেই হবে। জ্যোতি, প্রদীপ্ত, তোমাদের ধন্যবাদ দুজনকে। আমি শক্তিদার কাছে আসবো এই প্রশ্নটা নিয়েই, যে এরকম বড় বড় পরিসংখ্যান, রাজনৈতিক চাপানুতোর, আমাদের সাধারণ মানুষ ঠিক এইভাবেই চলতে থাকবে শক্তিদা, এবং আরও যত দিন যাবে এই অর্থনৈতিক চাপ, এই পুরো বিষয়টা আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, কিন্তু মুক্তি পাওয়ার উপায় কি? আসবো বিরতির পর। সত্যি অবশ্যই যে প্রশ্নটা করেছিলাম যে আমাদের মধ্যবিত্তের কী হবে, কিন্তু তার সঙ্গে এটাও, এই দায়ও কংগ্রেস এড়াতে পারে না। যে জায়গায় তোমরা রয়েছো, কর্ণাটকের মতন জায়গায়, সেখানে তোমরা একেবারে নিম্নবিত্ত মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প ঘোষণা করেছো। সব রাজ্যেই সব রাজনৈতিক দলই করছে, কিন্তু সেটা টানতে গিয়ে মধ্যবিত্তের ঘাড়ে ট্যাক্সের বোঝা, উচ্চবিত্তের ঘাড়ে চাপছে, মধ্যবিত্তের ঘাড়েও সেই ট্যাক্সের বোঝাটা আসছে, সেটাও কিন্তু নিতে হচ্ছে, কিন্তু মাঝে পড়ে যাতা কলে পিসছে সেই মধ্যবিত্ত। না না, এটা সব্যসাচী সত্যটাকে এড়ানোর তো কোনো জায়গা নেই। বিভিন্ন নির্বাচনের আগে আমরা একে অপরের বিরুদ্ধে বলি যে এই রকম প্রান্তিক মানুষদের টাকা পাইয়ে দিয়ে নির্বাচনে যেটা হচ্ছে, বিজেপি টার্গেট করে, মমতা বন্দ্যোপাধ্যায় আরেক দলকে বলে, সেইটাই দেখা যায় মধ্যপ্রদেশ, সেইটাই দেখা যায় মহারাষ্ট্র নির্বাচন, সেইটাই দেখা যায় ঝাড়খণ্ডের নির্বাচনে প্রযোজ্য হচ্ছে। এবং এটাও ঘটনা, এই বিভিন্ন রাজনৈতিক দলের চাপানুত্তরণে যারা মিডল ক্লাস পিপল সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে তারা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি দ্ব্যর্থহীন ভাষায় এই কথাটা বলছি, তার কারণ একটাই, আজকে আমরা, তুমি বিশ্বাস করবে না, প্রায় 30 বছর বা 40 বছর ধরে এই কত নন পারফর্মিং অ্যাসেট আছে, কয়েক লক্ষ হাজার কোটি টাকা, সেইটার একটা শ্বেতপত্র প্রকাশ করা আজ পর্যন্ত পারলো না। তুমি দেখেছো যে এইবারের লোকসভা নির্বাচনের আগে কি বিভিন্ন ধরনের স্ক্যাম হলো। বিজেপি তো বলে কংগ্রেসের আমলে এই ব্যাড লোনের পরিমাণ বেড়ে গেছে। বাজে কথা। আমি তোমাকে বলি, আজকে 29টা যে শিল্পপতিরা গুজরাটের, মানে তার মধ্যে মেজরিটি হচ্ছে গুজরাটবাসী, তারা আজকে কোথায় গিয়ে লুকিয়ে আছে বিভিন্ন রাষ্ট্রে, তারা এদেশে আর ফিরছে না। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা অত্যন্ত সত্য, এটা সমস্ত রাজনৈতিক দলের অত্যন্ত গভীরভাবে ভাবা উচিত। কারণ মধ্যবিত্ত শ্রেণী যদি সমাজ থেকে অবলুপ্তি ঘটে, শুধু উচ্চবিত্ত দিয়ে কখনো দেশ চলতে পারে না। আর এটাও ঠিক শক্তিদা, এটাও তুমি অস্বীকার করবে না যে অন্যান্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে চলাফেরার খরচ, খাওয়া দাওয়ার খরচ অনেক কম। আর এই কম খরচের রাজ্যে থাকতে গিয়েও যদি আমাদের হিমশিম খেতে হয়, তাহলে প্রশ্ন উঠছে আমাদের অর্থনীতিটা ঠিক কোন জায়গায় যাচ্ছে, কোন পথে যাচ্ছি আমরা। আমাকে আলোচনা এখানেই শেষ করতে হবে। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।